আমি বাস্তব অভিজ্ঞতা থেকে এবং আজকের যে প্রেক্ষিত সেই এবং যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি সেটা নিয়ে দু একটা মন্তব্য করতে চাই। একটা হচ্ছে যে ইনস্পাইট অফ এভরিথিং, সব কিছু সত্ত্বেও কিন্তু আমাদের বাংলাদেশে পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা ইত্যাদি বিষয় নিয়ে যারা কাজ করেন, যে সমস্ত সংগঠন এবং কর্মী, গণমাধ্যম কর্মী, গবেষক, তারা কিন্তু মাঠ পর্যায়ে এবং বাস্তব কর্মক্ষেত্রে তথ্য প্রকাশের জন্য বা প্রতিবেদন প্রকাশের কারণে বা তথ্য চাইবার কারণে, আমি বলবো না যে তথ্য পান না, অনেক সময় পান, আমরা পাই তথ্য প্রত্যাশা অনুযায়ী বা চাহিদা অনুযায়ী, কিন্তু এই যে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটা চাইবার জন্য, তথ্য চাওয়ার জন্য যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পাওয়ার আবেদনের জন্য এবং তথ্য প্রকাশের জন্য এবং তথ্য নির্ভর প্রতিবেদন প্রণয়নের জন্য, প্রকাশের জন্য আমাদেরকে কিন্তু অনেক সময় হয়রানি, মামলা হামলার শিকার হতে হয়। এটা কিন্তু আমি শুধুমাত্র একটা মন্তব্য ঢালা মন্তব্য করছি না, সুনির্দিষ্ট তথ্য নির্ভর, গবেষণা নির্ভর সূত্র থেকে আমি বলছি। বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে, অথবা আপনারা হয়তো অনেকে দেখে থাকতে পারবেন। এটি হচ্ছে বাস্তবতা। এবং যতই আমরা আমাদের একটা ভালো আইন আছে, আমি সকালবেলা এই একই বিষয়ের উপরে অন্য আঙ্গিকার একটা অনুষ্ঠান ছিল, সেখানে আমাকে সুযোগ দেওয়া হয়েছিল কথা বলার। বাংলাদেশে যে আইনটি নিয়ে আমরা, যে আইনের উপর ভিত্তি করে তথ্য কমিশন গঠিত, সেই আইনটি পৃথিবীর 140টা দেশে এরকম ডেডিকেটেড আইন আছে, সুনির্দিষ্ট আইন আছে। তার মধ্যে আমাদের আইনটি হচ্ছে 27 নম্বর উপর দিক থেকে, মূল্যায়নের উপর ভিত্তি করে। অর্থাৎ আমাদের আইনটা অত্যন্ত ভালো, যে আইনগুলো তার মধ্যে তার অবস্থান পেয়েছি আমরা। এবং যে সমস্ত দেশের তুলনায় আমরা ভালো, তার মধ্যে অনেক উন্নত দেশগুলো আছে, যেমন সুইডেন, ফিনল্যান্ড, ইউকে, অর্থাৎ যুক্তরাষ্ট্র, এই সমস্ত দেশগুলো, জাপান, এসব দেশের যে আইন, প্যারালাল সমান্তরাল তথ্য অধিকার সংশ্লিষ্ট যে আইন আছে, তাদের তুলনায় আমাদের আইনটা উপরে র্যাঙ্কিংয়ে। হ্যাঁ, তার অর্থ হচ্ছে আমরা খুব ভালো একটা আইন পেয়েছি, কিন্তু ওই সব দেশে আবার তুলনামূলকভাবে দেখেন আমাদের তুলনায় অনেক নিচে আছে, অথচ তাদের দেশে কিন্তু তথ্যের অধিকার, মানুষের প্রাপ্তির ক্ষেত্রে এবং সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে, দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে, যেটা তথ্য অধিকার আইনের অন্যতম বলবো যে লক্ষ্য, অভিষ্ট, আমাদের তুলনায় কিন্তু তারা অনেক এগিয়ে আছে। অর্থাৎ বাস্তবে কি সমস্যাটা কিন্তু এই যে আইনের, ভালো আইন থাকা, একটা ভালো আইন আমাদের মানুষের স্বপ্ন পূরণের জন্য অনেক আইন আছে, অধিকার, মানুষের হাতে অধিকার দেওয়ার জন্য, নিশ্চিতের জন্য। ভালো আইন কিন্তু যথেষ্ট নয়, এটার প্রয়োগটা হচ্ছে যথেষ্ট গুরুত্বপূর্ণ, আরও গুরুত্বপূর্ণ। সেসব দেশে অনেক তুলনামূলকভাবে কম, নিম্ন পর্যায়ে আইন মূল্যায়িত হওয়া সত্ত্বেও তারা কিন্তু আরও ভালো অগ্রগতি করতে পেরেছে। আমরা অবশ্যই বলতে পারি তারা আমাদের অনেক আগে শুরু করেছে, সেই কারণে কিন্তু আমাদের আইনটাও তাদের তুলনায় অনেক ভালো, কারণ তাদের সেই মডেলগুলো দেখে, তার থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের বর্তমান প্রেক্ষিত বিবেচনায় আমরা আইনটা খসড়া করেছিলাম। অতএব আমাদেরটা সেভাবে হয়েছে। আমাদের তুলনায় আবার আপনি জানেন, সবচেয়ে ভালো আইন এখনকার এই যে র্যাঙ্কিংয়ের কথা বলছি, সবচেয়ে ভালো আইন কোন দেশের? আফগানিস্তানের। বিশ্বাস করে বড় কথা না তো, আফগানিস্তান তো সুশাসিত দেশ না। অর্থাৎ এটার কারণটা হচ্ছে যে আফগানিস্তানের আইনটা সবার পরে প্রণীত, অর্থাৎ সেই আইনটা প্রণয়নের সময় আমাদের মতো আইনগুলোকে দেখে পর্যালোচনা করে তারা আরও ভালো একটা আইন করেছে। কিন্তু আফগানিস্তানে কিন্তু মানুষের তথ্যের অধিকার প্রতিষ্ঠা হয় না, বাংলাদেশে যেরকম হয় নাই। অর্থাৎ এখানে একটা বড় সমস্যা রয়ে গেছে। সমস্যাটা হচ্ছে যে আমাদের তথ্য প্রকাশের ক্ষেত্রে, যাদের হাতে তথ্য প্রকাশের এখতিয়ার, দায়িত্ব, তারা, তাদের পক্ষে, তাদের একাংশ, সবার কথা আমি বলবো না, কখনো বলি না সবার কথা, অনেক তথ্য প্রদানকারী কর্মকর্তা বা তথ্য কর্মকর্তা, তাদেরকে নির্ধারণ করা হয় সরকারি প্রতিষ্ঠানে, বেসরকারি প্রতিষ্ঠানে। বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু আইনের আওতাভুক্ত, আমাদের মনে রাখতে হবে, বিশেষ করে এনজিও বলতে যাদেরকে বোঝায়, বেসরকারি খাত, বাণিজ্য খাত না। যে যাদের তথ্য প্রদানকারী কর্মকর্তাদের হয়তো অনেকেই ভালো ইতিবাচক ভূমিকা পালন করছেন, সেই কারণে আমরা অনেকে তথ্য পাচ্ছি, জনগণ তথ্য পাচ্ছে, তার আইনের উপকার পাচ্ছে, কিন্তু যেটা পাচ্ছি আমরা সেটা কিন্তু তুলনামূলকভাবে যাওয়ার সম্ভাবনা তার তুলনায় অনেক কম। তার অন্যতম কারণ হচ্ছে যে সার্বিকভাবে শাসন কাঠামোতে আমাদের বাংলাদেশের যে আমলাতন্ত্র এবং সরকারি যে প্রক্রিয়ায় সরকার পরিচালিত হয়,
সেখানে কিন্তু সেই আপনার ঔপনিবেশিক আমলের মানসিকতা কিন্তু এখনো বিরাজ করছে। সেটার জন্য আমরা ব্যক্তি হিসাবে অনেকেই নিজেকে দোষী করতে পারি, কিন্তু এটা কিন্তু পুরো সিস্টেমটার দোষ। এবং সিস্টেমের ভিতরে থেকে আমাদের মানসিকতার মধ্যে গোপনীয়তার সংস্কৃতি নিয়ে আমরা বসে আছি অনেকেই। সরকারি তথ্য যে আসলে সত্যিকার মালিকানা হচ্ছে জনগণের, এটা আমরা মানতে চাই না। রাষ্ট্রের সকল সিদ্ধান্ত কার্যক্রম কিন্তু জনগণের প্রাপ্ত অধিকার বলে, সেটি নির্বাচনের মাধ্যমে হোক আর রক্তক্ষয়ী গণ আন্দোলনের মাধ্যমেই হোক, ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে হোক, যেই কর্তৃত্ব সরকারকে দেয়া হয়েছে এটা কিন্তু জনগণের পক্ষে। এবং সেই কর্তৃত্ব ধারণকারী যেই শক্তি, তাদের হাতে যে তথ্যগুলো, সেগুলো কিন্তু প্রকৃত মালিকানা জনগণের। এইটা আমরা ভুলে যাই। আমরা মনে করি এটা সরকারের তথ্য এটা না। কিছু তথ্য আছে সরকারের, কিন্তু সরকারের তথ্যটাও কিন্তু জনগণের পক্ষে সরকারের তথ্য। এই জিনিসটা আমরা ভুলে যাই, কারণ আমরা মনে করি যে এই তথ্য আমি প্রকাশ করব না। এবং আরও একটা ডাইকোটমি ডিলেমা হচ্ছে যে আমাদের আইনটাতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই আইন বাস্তবায়নের পরিমণ্ডলে অন্য যে কোনো আইনি প্রতিবন্ধকতা সৃষ্টি করুক, ইনক্লুডিং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, এই আইন প্রাধান্য পাবে, তথ্য অধিকার আইন প্রাধান্য পাবে। তা সত্ত্বেও যারা তথ্য দিতে চান না, তারা কিন্তু বলেন আমার তো সরকার হাত পা বেঁধে দিয়েছে, আমার তো অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট আছে, কাজে আমি তথ্য দিতে পারবো না। এটা কিন্তু এক ধরনের দ্বিচারিতা, এটা কিন্তু আসলে প্রতারণামূলক। বাস্তবে আসলে মানসিকতাটার পরিবর্তন হয় নাই, সেটা অন্যতম কারণ। তার প্রতিফলন আনফর্চুনেটলি আমি বলি, মাননীয় শ্রদ্ধাভাজন প্রধান অতিথি আপনার সামনেই বলছি, তার প্রতিফলন কিন্তু আমরা কি দেখলাম? আমাদের বর্তমান সরকার হচ্ছে নাগরিক শক্তির সরকার, জনগণের শক্তির সরকার। এখানে যারা উপদেষ্টা হিসেবে আছেন তাদের সিংহভাগ, প্রায় শতভাগ কিন্তু নাগরিক, যেটা সিভিল সোসাইটি বলতে যা বোঝায়, তাদের থেকে সিলেক্টেড, তাদের মধ্য থেকে নির্বাচিত বা তাদের মধ্য থেকে মনোনীত। তারা কিন্তু এই নাগরিক অধিকারের প্রতিনিধিত্ব করছে। কাজে আমাদের স্বপ্ন ছিল, প্রত্যাশা ছিল খুবই ন্যাচারালি, যে এই তথ্য কমিশন যখন বাতিল হয়ে গেল, যৌক্তিক কারণে বাতিল হলো, অকার্যকর ছিল জন্মলগ্ন থেকে তথ্য কমিশন, অনেক ইতিবাচক কাজ করেছে, কিন্তু সার্বিকভাবে বিশেষ করে যখন কর্তৃত্ববাদের বিকাশ ক্রমাগতভাবে বেশি কুক্ষিগত করে ক্ষমতা কুক্ষিগত করার দিকে গেল, তখন দেখা গেল যে এই কমিশনটি পরিচালিত হওয়ার জন্য, পরিচালনার জন্য যাদেরকে নিয়োগ দেওয়া হলো তারা দলীয় ক্যাডার, যার ফলে কমিশনটা কার্যক্রম হয় না, যার ফলে যৌক্তিকভাবে কমিশন বাতিল হয়ে গেল, তাদেরকে পদত্যাগ করতে হলো। আশা ছিল যে সরকার আসলে নাগরিক শক্তির সরকার, তারা অনতিবিলম্বে কমিশনটাকে পুনর্গঠন করে দেবে। হলো না, একটা বছর পার হয়ে গেল, এই প্রশ্নের জবাব আমরা পাই না। কষ্ট লাগে, কেন সেটা হলো না? এটা কি আসলে সরকারের কিছু লুকানোর আছে? এই সরকার তো কিছু লুকানোর থাকার কথা না, নাকি অন্য কোনো কারণে যারা সরকারের পেছনের শক্তি তারা কিছু গোপন রাখতে চায়, যে কারণে এই সরকারের সাহস নাই? নাকি বিষয়টা প্রাধান্যের মধ্যে প্রাধান্যের মধ্যে অন্তর্ভুক্ত হলো না? এইসব প্রশ্নের কিন্তু জবাব আমরা পেলাম না। শুধু তাই নয়, এবং এই আইনটা, তথ্য অধিকার আইন যেটা প্রণীত হয়েছে প্রথমে 2007 অর্ডিন্যান্স হিসাবে এবং পরবর্তীতে 2009 সংসদে অনুমোদিত হয়, সেই আইনটির মধ্যে কিছু দুর্বলতা আছে, খুবই স্বাভাবিক যৌক্তিকভাবে দুর্বলতা আছে। কাজেই নাগরিক সমাজের পক্ষ থেকে চাহিদা ছিল এই আইনটিকে সংস্কার করা দরকার, সংশোধন করা দরকার। সংস্কার খুব বড় ধরনের কিছু না, কিন্তু মৌলিক কিছু জায়গায় সংস্কারের পরিবর্তন আছে। সেগুলো নিয়ে সরকারকে প্রস্তাবনা দেওয়া হয়েছে, সুনির্দিষ্ট প্রস্তাবনা দেওয়া হয়েছে। তথ্য অধিকার ফোরামের পক্ষ থেকে দেওয়া হয়েছে, নাগরিক সমাজের অন্য সংগঠন থেকে দেওয়া হয়েছে, ব্যক্তিগতভাবে অনেকেই প্রয়াস চালানো হয়েছে ওদের পক্ষ থেকে, কিন্তু কোনো অগ্রগতি নেই। এমনকি একটা কমিশন, যে কমিশন বর্তমান সরকার কমিশনগুলো গঠন করেছে, তার মধ্যে থেকে একটা কমিশনের পক্ষ থেকে, জনপ্রশাসন সংস্কার কমিশনের পক্ষ থেকে একটা খসড়া তথ্য অধিকার, সংশোধিত তথ্য অধিকার আইন প্রস্তাবনা করে দেওয়া হয়েছে সরকারের হাতে, অথচ সেটা নিয়ে কোনো কাজ হলো না এখন পর্যন্ত, বা হলো কিনা আমরা জানলাম না। কেন? আমি হাসছি, মানে একটু এইভাবে অনেকটা কি বলবো, যে আসলে বেদনা, সেটা প্রকাশ করার জন্য অনেক সময় হাসির আশ্রয় নিতে হয়, এই জন্য আমি হাসছি।
অবাক হয়ে যেতে হয়, কেন এটা হলো আমি বুঝতে পারছি না। এবং সেই কারণেই আজকে এই বিশেষ দিনে আমি দুঃখের সাথে এই বিষয়টি উত্থাপন করলাম, এবং আমি আশা করব মাননীয় উপদেষ্টা এখানে আছেন, তিনি অনতিবিলম্বে বিষয়টাকে সম্পন্ন করবেন, বিশেষ করে কমিশনটা গঠন করা। অভিভাবকহীন, আমি শুরুতে বলেছি উদ্দেশ্যমূলকভাবে, কমিশনহীন তথ্য কমিশন হয় না পৃথিবীর কোনো দেশে। যেসব দেশে যে কোনো আইনের উপর ভিত্তি করে একটা কমিশন গঠন করার কথা, অথচ 1 বছর না হয় না, এরকম কোনো দৃষ্টান্ত নাই। এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড, বিশ্ব রেকর্ড। এবং শুধু এটা না, তথ্য কমিশন না, জাতীয় মানবাধিকার কমিশনের ক্ষেত্রে একই কথা। দুইটি কমিশনের অত্যন্ত সম্পূরক পারস্পরিক সম্পর্ক ভূমিকা আছে। কেন দুইটি কমিশন হলো না, আজকে বিশেষ করে বলবো যে কেন তথ্য কমিশন হলো না, এই প্রশ্নের জবাব না হোক সেটা আমরা যে কমিশনের জন্য অনতিবিলম্বে পাই। কেন হলো না সেটা নিয়ে আমরা স্পেকুলেট করতে চাই না, আমরা অন্তত অনুধাবন করতে পারি কেন হলো না। অন্তত পক্ষে সদিচ্ছার ঘাটতি বা কোনো কারণে এটাকে পরবর্তীতে পেন্ডিং, পরবর্তী সরকার এসে করবে বা শেষের দিকে করব, যাতে আমাদের মধ্যে আমাদের সম্পর্কে কোনো তথ্য চাইলে সেটা বাধ্য না হই। আমরা অনেক কিছু কারণ থাকতে পারে, সেদিকে আমি যেতে চাই না। আপনারা জানেন যে, আপনারা তো আমার চেয়ে ভালো জানবেন, এই কমিশন নিশ্চয়ই শত শত আপিল এখন স্তূপ হয়ে পড়ে আছে। কমিশন নাই, সেই কারণে মানুষের কাছে এখন তথ্য চাইতে গেলে সরকারি কার্যালয় থেকে আরেকটা তথ্য কমিশন নাই, অর্থাৎ তথ্য অধিকার আইনটাই নেই, আপনারা এখানে তথ্য চাইতে আসছেন কেন, বা তথ্য অধিকার আইন প্রয়োগ করতে চাচ্ছেন কেন, এই ধরনের মন্তব্য শুনতে হচ্ছে মাঠ পর্যায়ের কর্মীদেরকে। সো এই অবস্থার পরিবর্তন আমরা অবশ্যই চাইব। আর দুই একটা জাস্ট মন্তব্য করে আমি শেষ করবো। একটা হচ্ছে যে, কমিশনটার যেহেতু তথ্য উপদেষ্টা নিজে এখানে উপস্থিত, আপনি যখন এটাতে যদি সুযোগ হয়, যখন এটাতে অ্যামেন্ডমেন্টের দিকে হাত দিবেন, তখন একটু মনে রাখতে হবে দয়া করে যে, আমরা এই আইনটা যে পরিবর্তনগুলো যাই, তার মধ্যে অন্যতম একটা জায়গা হলো যে, আমরা চাই যে এক্সেমশন লিস্ট যেটা আছে আর্টিকেল 7, সেটার আওতায় যেভাবে ঢালাওভাবে কতগুলো প্রতিষ্ঠানকে আওতা বহির্ভূত করা হয়েছে, সেটা কিন্তু গ্লোবাল প্র্যাকটিসের থেকে আলাদা। গ্লোবাল প্র্যাকটিসটা হচ্ছে যেমন আইন প্রয়োগের সংস্থা, সেনাবাহিনী বা গোয়েন্দা সংস্থা, এই ধরনের প্রতিষ্ঠানগুলো কাছে যে তথ্য জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট, সেগুলো জনগণকে দেওয়া হবে না। কিন্তু সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু এই আইনের আওতা বহির্ভূত না, কারণ তাদের হাতে জাতীয় নিরাপত্তার সংশ্লিষ্ট তথ্যের বাইরেও কিন্তু তথ্য আছে। তারা মানবাধিকার হরণ করে, তারা নজরদারি করে, মানুষের গুম করে দেয়, তারা মানুষের মৌলিক অধিকারকে হরণ করছে। সেই তথ্য তো জাতীয় নিরাপত্তা তথ্য না। কাজেই স্পেসিফিক্যালি ডিফাইন করতে হবে যে কোন ধরনের তথ্য মানুষ চাইতে পারবে না। এই জিনিসটা কাইন্ডলি একটু মনে রাখার জন্য অনুরোধ করবো। আর দুইটা ক্ষেত্রকে আমরা এই তথ্য কমিশনের বা তথ্য অধিকার আইনের আওতাভুক্ত করে দেখতে চাই। একটি হচ্ছে যে, রাজনৈতিক দলগুলোর তথ্য কমিশনের তথ্য অধিকার আইনের আওতায় কর্তৃপক্ষ হিসেবে অন্তর্ভুক্ত করা দরকার, কারণ তারা জাতীয় স্বার্থে কাজ করেন, জনগণের বাস্তবে চূড়ান্ত বিবেচনায় জনগণের অর্থে তারা দেশের কার্যক্রম, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন, এবং তারা যেহেতু নির্বাচিত হয়ে ক্ষমতায় যাবেন, ক্ষমতার অধিকারী হবেন, তারা ক্ষমতার ধারক হবেন, তাদের প্রতিষ্ঠানকে যদি স্বচ্ছতা না থাকে, স্বচ্ছ না থাকে, তাহলে আমরা রাষ্ট্রীয় পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করতে পারবো না। কাজেই রাজনৈতিক দলগুলোকে এটা অন্তর্ভুক্ত করা দরকার, এবং ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান, সেগুলোকে এই আইনের আওতাভুক্ত করতে হবে। তার অন্যতম কারণ হচ্ছে যে, ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো মানুষকে নিয়োগ দেয়, কর্মী নিয়োগ করে, শ্রমিক নিয়োগ করে, তাদের অধিকারের বিষয়গুলো আছে, প্লাস তারা পাবলিক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পাবলিক মানি থেকে চলে। তাদের যে মুনাফা, সেটা জনগণের কাছ থেকে প্রাপ্ত। তারা সরকারের সাথে বিজনেস করে, কন্ট্রাক্টররা বা যেটা বড় বড় যারা ভেন্ডার্স আছে, তারা কিন্তু সরকারি জনগণের অর্থে পরিচালিত প্রকল্প বাস্তবায়ন করে, এবং সেটা তাদের সোর্স অফ ইনকাম। কাজেই এবং প্লাস মনে রাখতে হবে, তারা কিন্তু ট্যাক্স দেয়। তারা যদি ট্যাক্স দিতে পারে, তাহলে কিন্তু তারা কেন তারা তথ্য প্রকাশ করতে বাধ্য থাকবে না, এই বিষয়টা মনে রাখতে হবে। সো আমাদের এই দুটো জিনিস একটু মনে রাখার জন্য বলছি। আর বিশেষ করে আমরা যেহেতু দীর্ঘদিন যাবৎ তথ্য কমিশনের সাথে সহযোগিতা করার চেষ্টা করেছি, তথ্য কমিশন জন্মলগ্ন থেকে আমরা শুধু ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ না, তথ্য অধিকার ফোরাম, যার মধ্যে আমাদের সহযোদ্ধা হাসিব এখানে আছেন, অন্যরা আছেন, আমরা এই কমিশন জন্মলগ্ন থেকে এর সাথে জড়িত। কমিশন সফল হোক, সেটা আমরা চাই।
কমিশনে যখন নিয়োগ দেওয়া হবে কমিশনার, তখন দয়া করে এমন ব্যক্তিদেরকে নিয়োগ দিবেন যারা তথ্য অধিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল, যারা তথ্য প্রকাশে আগ্রহী। এটি যেন সিম্পলি একটা এমন একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত না হয় যেখানে আমরা ইতিমধ্যে যেটা আগে বললাম, এটা রাজনৈতিক হয়রানির হাতিয়ার বা রাজনৈতিকভাবে দলীয় ক্যাডার দ্বারা পরিচালিত একটা প্রতিষ্ঠান, এটা যেন না হয়। প্লাস এটা অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের, ঢালাওভাবে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের একটা রিহেবিলিটেশন সেন্টার যেন না হয়, এই জিনিসটা কাইন্ডলি মনে রাখতে হবে। সো দ্যাট এই কমিশনের কাছে যেই প্রত্যাশা মানুষের, সেই প্রত্যাশা যেন সফলভাবে বাস্তবায়ন সম্ভব হয়। এবং কমিশনের অনেক দুর্বলতা আছে। ফরচুনেটলি কমিশন হ্যাজ ইটস ওন প্রিমিসেস নাও, হুইচ ইজ ভেরি গুড। আমরা খুবই আনন্দিত। এই কমিশন অনেক প্রতিকূলতার মধ্যেও কমিশনের কর্মীগণ চেষ্টা করে যাচ্ছেন এবং আজকের অনুষ্ঠানটা সেটারই ইতিবাচক দৃষ্টান্ত। কিন্তু এই কমিশনের কর্মী যে প্রয়োজনীয় যে জনবল, সেখানে ঘাটতি আছে, যেটা অ্যাপ্রুভ জনবল, আমার তথ্য যদি ভুল না হয়, অ্যাপ্রুভ জনবলের ব্যাপক ঘাটতি আছে এবং তাদের প্রশিক্ষণের ঘাটতি আছে, তাদের ইকুইপমেন্টস অ্যান্ড সাপোর্ট সিস্টেমের প্রচুর ঘাটতি আছে, তাদের আধুনিকায়নের ঘাটতি আছে, তাদের ডিজিটালাইজেশনের দিকে তাদের অগ্রসর হওয়ার যতটুকু প্রয়োজন ছিল আছে সেটুকু সেই তুলনায় খুবই কম। এই বিষয়গুলো আমাদের যে যতটুকু সময় আছে মাননীয় উপদেষ্টা আপনার মেয়াদকালে একটু দয়া করে আপনি দেখবেন। আমি কথা আবার বলছি, এটা কমিশনহীন তথ্য কমিশন, কিন্তু অভিভাবকহীন নয়, কারণ অভিভাবক আপনি। আপনার কাছে এই আবেদন, আপনি দয়া করে এই বিষয়টা কমিশনের পক্ষ থেকে আমি বলছি, আপনি এই বিষয়গুলো দেখবেন, তাহলে আমাদের আজকের অনুষ্ঠান যে আয়োজন সেটা সফল হবে। এবং আপনার উপস্থিতি হ্যাজ ইন্সপায়ার্ড এভরিবডি হিয়ার, অ্যান্ড আমি ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত এবং অন্য যারা আলোচনায় অংশগ্রহণ করছেন, আপনি সচিব আপনার বক্তব্য শুনবো পরে। আপনাকেও ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। সবাইকে ধৈর্য সহকারে আমার কথা শোনার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।